সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আমাদের উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত এই শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকে সুস্বাগতম। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রাকিব হাসান, লেকচারার অ্যাকাউন্টিং, উত্তর বাংলা কলেজ, কাকিনাড়া লালমনিরহাট থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত কয়েকটি ক্লাস দিয়েছি তোমাদের অ্যাকাউন্টিংয়ের উপর। সেটি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জার্নাল, ইকুয়েশন, এবং আজকে আমি যে লেকচারটা দিব সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজের উপর। আমি আশা করব তোমাদের এই ক্লাসটি অত্যন্ত সহায়ক হবে এবং আজকে যে স্লাইডটা আমি সাজিয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি এন্ট্রিজ নিয়ে, যে এন্ট্রিগুলো আমাদের অ্যাডজাস্টিংয়ে খুব বেশি প্রভাব ফেলে। আমি একটি থিওরিক্যাল লেকচার দিয়েছি, তোমরা ইতিমধ্যে হয়তো পেয়ে যাবে, আর সেই লেকচারটির আলোকেই আমি কিছু ম্যাথ সাজিয়েছি এবং সেখান থেকে আমি দেখব যে আজকে সেই থিওরির সাথে আজকের ম্যাথগুলো কী ধরনের সামঞ্জস্যতা বজায় রাখে। তাহলে আমরা দেখব আজকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে লেকচারটি আমি সাজিয়েছি সেটি হচ্ছে আমাদের যেহেতু বিবিএ পড়ানো হয় এবং বিবিএতে সব বিষয়গুলো মোটামুটি একই রকম থাকে। ফার্স্ট ইয়ারে যারা বিবিএ প্রফেশনালে আছো তাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে এটি পড়ানো হয়। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে, বিবিএ অ্যাকাউন্টিংয়েও, বিবিএ মার্কেটিং, বিবিএ ম্যানেজমেন্ট এবং বিবিএ ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ে যারা আছো তাদের সবারই এই কোর্সটি তথা এই বিষয়টি প্রয়োজন হবে। আমি আশা করব যারা তোমরা আমাদের এই লেকচারটি শুনতে পাচ্ছ তাদের সকলকে আমি বলবো যে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং সেখানে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রাখবে এবং কোথায় বোঝার সমস্যা হলো সেগুলো তোমরা নোট করবে। যা হোক, আমরা এখন যাব আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজের ম্যাথমেটিক্স সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আজকের মেইন লেকচারে। ডিয়ার লার্নার্স, এখানে একটা প্রবলেম দেওয়া আছে যেখানে আমরা সন্নিবেশিত করেছি একটা এন্ট্রি। দেখা যাক কি বলছে এখানে। অ্যাট ইয়ার এন্ড আনরেকর্ডেড ইন্টারেস্ট এক্সপেন্স ডিউ টু ক্রেডিটর্স ওয়াজ টাকা 4000 পেবল ইন দ্য নেক্সট ইয়ার। প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট ইয়ার এন্ড, অর্থাৎ 31/12 অর্থাৎ 31 ডিসেম্বরে আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি বলেছিলাম যে অ্যাডজাস্টিং কখন প্রয়োজন হয়। আমি বলেছিলাম যে অ্যাডজাস্টিংগুলো করা হয় তখন যখন আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে আমাদের গিয়ে অ্যাডজাস্ট করতে হয়, সমন্বয় করতে হয়। আর এই অ্যাডজাস্টিং অ্যাক্রুয়াল বেসিসে করানো হয় বিধায় আমাদের সমন্বয়ের প্রয়োজন পড়ে। তাহলে আমরা কি করব, এই অ্যাডজাস্টিংটা আমরা দেখব। আমি বলেছিলাম যে অ্যাক্রুয়াল এক্সপেন্স এবং অ্যাক্রুয়াল ইন্টারেস্ট এক্সপেন্স হিসাবে, সেখানে অ্যাক্রুয়াল হিসেবে এটা বলা হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কি হয়েছে। আমরা আবার একবার দেখি। আনরেকর্ডেড ইন্টারেস্ট এক্সপেন্স ডিউ টু ক্রেডিটর্স ওয়াজ টাকা 4000 পেবল ইন দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ এই টাকাটি 4000 টাকা আমাদের ক্রেডিটর্স হিসেবে ছিল, যেটা নেক্সট ইয়ারে পরবর্তী বছরে আমরা সমন্বয় করতে চাচ্ছি। এক্ষেত্রে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ আমরা বছর শেষে আমরা এটাকে কিভাবে অ্যাডজাস্ট করব, এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। এটার জন্য অ্যাডজাস্টিং প্রয়োজন। তাহলে আমরা কি করা যাবে, আমরা তাহলে দেখে নেই। আমি গত লেকচারে বলেছিলাম যে তোমাদের এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে এক্সপেন্সটাকে ডেবিট হিসেবে দেখাতে হয় এবং দায় যদি বেড়ে যায় তাহলে দায়কে ক্রেডিট হিসেবে দেখানো হয়। তাহলে আমরা দেখি আমাদের সেই লেকচারের সাথে আমার আজকের এই তথ্যটুকু কতটুকু সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টিং এন্ট্রিজে 31 ডিসেম্বর তারিখে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়াবল, সুতরাং ওই 4000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে আমরা এক্সপেন্সকে বাড়াই দিয়েছি, তার সাথে যে দায় ছিল দায়কেও বাড়াই দিয়ে ক্রেডিট করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রিজের এই বিষয়টির সাথে কিভাবে আমরা সম্পর্কিত এবং কিভাবে জার্নালটা হয়। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। দেন এরপর হচ্ছে আমি ঠিক একইভাবে বলছিলাম, সেটা হচ্ছে কি যে অ্যাক্রুড এক্সপেন্স, যেমন সাপ্লাইস এক্সপেন্স হতে পারে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হতে পারে। এগুলো হচ্ছে কি যে আমাদের
প্রিপেইডও হতে পারে, পোস্টপেইডও হতে পারে। এবং আমরা দেখব যে আমাদের কিভাবে এটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা কিভাবে আছে তার উপর আমরা মেসেজ করব। তাহলে এখানে কি বলছে দেখা যাক, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট বিগান দ্য ইয়ার উইথ এ ব্যালেন্স অফ টাকা 230। During the year, insurance in the amount of taka 570 was purchased. At the end of the year, March 31st, 2009, the amount of insurance is still unexpired was taka 350. Prepare the year-end adjusting entry. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত ভালোভাবে মনোযোগ দিবে আমি আশা করছি। সেটা হচ্ছে আমরা যখন জানি যে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট বিগান অ্যাট দ্য ইয়ার উইথ দ্য ব্যালেন্স অফ টাকা, অর্থাৎ বছরের শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে কত 230 টাকা, এবং ডিউরিং দ্য ইয়ার এই বছরে ইন্স্যুরেন্স 570 টাকার ইন্স্যুরেন্স আবার ক্রয় করা হয়েছে। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই বছরের জন্য আমাদের টোটাল হচ্ছে 230, তার সাথে যোগ হয়েছে 570 টাকার ইন্স্যুরেন্স। এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এবার যেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ বলছে যে ইয়ারের শেষে অর্থাৎ 31 ডিসেম্বর 2009, বলছে যে 31 মার্চ 2009, সেটা বলছে যে ইন্স্যুরেন্স স্টিল আনএক্সপায়ার, অর্থাৎ এখন পর্যন্ত এক্সপায়ার হয়ে যায়নি, সেটা হচ্ছে 350 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি টোটাল 230 এবং 570 এই দুটাকে যোগ করে যাওয়া হয়, তার সাথে আমাদের 350 যেহেতু আনএক্সপায়ার আছে এটাকে মাইনাস করতে হবে। মাইনাস করে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা হচ্ছে কি হিসেবে থাকবে আমাদের, আমরা এখন তাহলে বিষয়টা দেখব। আবারও বলছি, কি বলছি যে সেটা হচ্ছে যে আমাদের বিগান, অর্থাৎ যেটা হচ্ছে বিগান দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে যেটা আছে এবং বছরের মাঝামাঝি সময়ে যে ইন্স্যুরেন্স আমরা ক্রয় করেছি সে দুটোকে যোগ করব এবং আনএক্সপায়ার যতটুকু আছে সেটুকুকে বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর আমরা দেখব যে মার্চ 31 তারিখে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে আমাদের এক্সপেন্স হয়েছে 450 টাকা এবং প্রিপেইড ইন্স্যুরেন্স হিসাবে আছে 450 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ে আমি আবারও বলছি, তোমরা অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করবে এবং অত্যন্ত মনোযোগের সহিত আমার এই কথাটুকু শুনবা, তাহলে আমি আশা করব যে তোমরা এই বিষয়টাকে গুলিয়ে ফেলবা না। আমি আবারও বলছি, ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে আমাদের 350 টাকার আনএক্সপায়ার্ড ছিল, আনএক্সপায়ার্ড, তাহলে আমাদের তাহলে এক্সপেন্স হয়েছে কত 450। দ্যাট মিনস ইন্স্যুরেন্স এক্সপেন্স সেখানে বেড়ে গিয়ে 450 টাকা হয়েছে এবং প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে সঞ্চিত আছে আমাদের 450 টাকা। তাহলে আমাদের এই প্রিপেইড ইন্স্যুরেন্স নামে যে সম্পদটা কমে গেছে এবং আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে এক্সপেন্সটা বাড়ায় গেছে, এই কারণে আমরা এটাকে ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করেছি। সেক্ষেত্রে আবারও বলা উচিত, আমাদের যখন এক্সপেন্স বেড়ে যায় তাহলে এক্সপেন্স হচ্ছে ডেবিট এবং সম্পদ যখন কমে যায় সম্পদ হচ্ছে ক্রেডিট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে একটা এক্সপেন্স ব্যয় বেড়েছে, সো ব্যয় ডেবিট হয়েছে। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা যখন দেখি প্রিপেইড ইন্স্যুরেন্স নামে, সেটা হচ্ছে আমাদের একটা সম্পদ ছিল, সম্পদটা আমার কমে গেছে, তাই সম্পদকে আমরা ক্রেডিট পোর্শনে দেখিয়েছি। যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমরা যখন এই অ্যাডজাস্টমেন্টটা করব তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। অ্যান্ড দেন শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রবলেম নাম্বার 3-তে যেটা বলা হয়েছে যে ওয়েজেস আর পেইড এভরি স্যাটারডে ফর এ 5-day ওয়ার্ক উইক, মানডে টু ফ্রাইডে। এই 5 days ওয়ার্ক উইকের জন্য এটা ওয়েজেস পেইড করা হয়। কবে? এভরি স্যাটারডে, শনিবার। 2 days আর আনপেইড অ্যান্ড ফ্রি, বাকি যে 2 দিন থাকে, 7 দিনে আমরা জানি 1 সপ্তাহ, এই সপ্তাহে 5 দিনে হিসাব করা হয়, বাকি 2 দিন হচ্ছে আনপেইড, কোনো পরিশোধ করা হয় না এবং সেটা ফ্রি। ওয়েজেস টাকা 800, আনপেইড লাস্ট উইক অফ জুন। বলা হচ্ছে যে জুনের শেষ সপ্তাহে, বাকি সবগুলো পেইড করা হয়েছে, জুনের শেষ সপ্তাহে শুধুমাত্র 800 টাকা আনপেইড রয়েছে। এখানে বলা হচ্ছে যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30, অর্থাৎ জুনের 30 তারিখে আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেখাতে হবে, অ্যাসিউমিং জুলাই 1 ফলস অন উইডনেসডে, এবং আমাকে ধরে নিতে হবে যে জুলাইয়ের 1 তারিখটা বুধবার পড়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র বলেছে, যেহেতু শুধুমাত্র জুনের ক্ষেত্রে বলা হয়েছে, আমাদের জুলাই পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে একটা গুলিয়ে ফেলা, স্টুডেন্টের মধ্যে একটা গুলিয়ে ফেলার জন্য এই ধরনের কোনো তথ্য জোড়ায় দেয়। আমাদের ভালোভাবে বুঝতে হবে
বলছে যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30, জুন 30-এর আমাদের সেটা বলতে হবে, আমাদের অ্যাডজাস্টিংটা করতে হবে জুন 30-এর জন্য, এবং ওয়েজেস আনপেইড আছে লাস্ট উইক অফ জুন, জুনের 800 টাকার জন্য। তাহলে আমরা দেখব, আমরা গত লেকচারে এটা আমি দেখিয়েছিলাম যে এক্সপেন্স ওয়েজেস এবং স্যালারিজ এর ক্ষেত্রে যদি এক্সপেন্স বৃদ্ধি পায় তাহলে ওয়েজেস এক্সপেন্স হচ্ছে ডেবিট এবং ওয়েজেস পেয়াবল দায়, আমার দায়ও বেড়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে ওয়েজেস পেয়াবল হচ্ছে ক্রেডিট, সেটাকে ক্রেডিট পোর্শনে দেখানো হবে। আমরা যে জিনিসটি বারবারই ফলো করতেছি সেটা হচ্ছে, আমি গত লেকচারগুলো আমার যারা খুব ভালোভাবে তোমরা দেখেছো, আমি আশা করবো তাদের জন্য এটা খুব সুবিধা হচ্ছে। কারণ হচ্ছে আমরা বারবারই বলেছিলাম যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে সবসময় জার্নাল এবং ইকুয়েশনটা করে থাকি, এবং ঠিক সেই ইকুয়েশনকে ব্যবহার করে আমরা অ্যাডজাস্টিং ইমপ্রুভ করতে পারবো, এবং সেটা আরো বেশি সুবিধা ফলপ্রসূ হবে আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমি দেখাবো যে কখন আমাদের এই এক্সপেন্সটাকে কমাতে হচ্ছে, আমাদের দায়টাকে বাড়াতে হচ্ছে, তখন আমাদের কেন বাড়লে আমাদের ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো বেশি ক্লিয়ার হব। এখন আমাদের এই সময় শুধুটুকু আমাদের মনে রাখতে হবে যে ওয়েজেস এক্সপেন্স আনপেইড আছে, তার মানে কি আনপেইড এক্সপেন্সও বাড়া আছে এবং সেই সাথে আমার দায়ও বেড়ে গেছে। যেহেতু এক্সপেন্স বেড়ে গেলে এক্সপেন্স হচ্ছে ডেবিট এবং দায় বেড়ে গেলে দায় হচ্ছে ক্রেডিট, সো ওয়েজেস এক্সপেন্স ডেবিট হচ্ছে 800 টাকা এবং ওয়েজেস পেবল দায় যেহেতু বেড়ে গেছে সে কারণে ক্রেডিট হচ্ছে 800 টাকা। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি আশা করছি। এরপর প্রবলেম নাম্বার 4-এ বলা আছে at the end of the year unrecorded interest receivable from the government bonds is টাকা 1700, prepare the adjusting entry। সুন্দর একটি বিষয়। আমরা প্রথমে বলেছিলাম কি ইন্টারেস্ট এক্সপেন্সের ক্ষেত্রে, এবং দেখা যায় এবার কি ইন্টারেস্ট রিসিভেবল, অর্থাৎ আমরা যখন ইন্টারেস্ট, আমরা জানি যে ইন্টারেস্ট রিসিভেবলও হতে পারে, ইন্টারেস্ট এক্সপেন্সও হতে পারে, এবং সেটা নির্ভর করবে আমরা ব্যাংক থেকে যদি লোন নেই তাহলে এক্সপেন্স, এবং যদি আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি কোথাও ইন্টারেস্টের উপর দিয়ে দিই তখন কি হবে, এই যে গভর্নমেন্ট বন্ডস হতে পারে, সিকিউরিটিস হতে পারে, এই ধরনের ক্ষেত্রে আমরা যখন সিকিউরিটিস দিয়েছি বা বন্ডস, আমরা গভর্নমেন্টসের বন্ডস আমরা করেছি, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে আমাদের ইন্টারেস্ট রিসিভেবল আমরা আয় করব। হ্যাঁ, এটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে বুঝতে পারবো যে আমাদের ইন্টারেস্টটা আসলে কিরকম ইন্টারেস্ট, আমাদের সেটা কি মানে রিসিভেবল হবে নাকি এক্সপেন্স হবে। এক্ষেত্রে সরাসরি বলেই দেওয়া হয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আনরেকর্ডেড ইন্টারেস্ট রিসিভেবল ফ্রম দ্য গভর্নমেন্ট বন্ডস ইজ টাকা 1700, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। এক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে। তাহলে কি হবে আমরা এখন একটু দেখে নেই। তাহলে এক্ষেত্রে আবারও বলতে হয় ইন্টারেস্ট রিসিভেবল নামে একটা সম্পদ আমি পাবো, তাহলে এই রিসিভেবল নামে একটা সম্পদ, এটা সম্পদ বেড়ে গেছে আমার, তাহলে আমি গভর্নমেন্ট বন্ডস থেকে আমি 1700 টাকা আমার সম্পদ বেড়েছে, সেক্ষেত্রে কি হবে সম্পদ বললে সম্পদকে আমরা কি করি ডেবিট করি, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল হচ্ছে 1700 টাকা, অ্যান্ড ইন্টারেস্ট এক্ষেত্রে আমাদের কি হচ্ছে ইন্টারেস্ট নামে একটা সম্পদ আমাদের যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমরা দেখি ইন্টারেস্ট রিসিভেবল টু ইন্টারেস্ট হিসেবে 1700 টাকাকে আমরা কি করেছি ক্রেডিট করেছি। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল নামে একটা সম্পদ আমাদের বেড়ে গেছে, আবার ইন্টারেস্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইন্টারেস্টটা আমাদের যখন সম্পদ হবে তখন আমাদের কি হবে ইন্টারেস্টটাকে কমায় দেখাতে হবে, এ কারণে ইন্টারেস্ট 1700 টাকা আমাদের ক্রেডিট হয়েছে। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমরা দেখব আরো বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাব, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। দেন প্রবলেম 5, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের, এবং অত্যন্ত ভালোভাবে মনোযোগের সহিত এই বিষয়টাও দেখবা। আজকে এই প্রবলেম 5টা খুবই একটি ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি যে এই ধরনের এন্ট্রি বারবার প্রশ্নপত্রে থাকে এবং বারবার দেখা যাচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে গুলায় ফেলে। কি হবে তাহলে আমরা দেখি কি বলছে। অন July 3 a deposit in the amount of টাকা 5000 was received for services to be performed. By the end of the month, services in the amount of টাকা 1200 were performed. Prepare journal entries for the original receipt of the deposit and adjusting entry on 31st July. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটুখানি জার্নাল এন্ট্রিসের কথা বলেছি, কারণ তোমরা ভুলে যেতে পারো বা গুলিয়ে যেতে পারো, তাই আমি জার্নাল এন্ট্রিসটাও করার পরে অ্যাডজাস্টিংটা করেছি তোমাদের সুবিধার্থে। এখন যে জার্নাল এন্ট্রি যখন করব তখন কিভাবে হবে এবং এটাকে যখন অ্যাডজাস্ট করব তখন কিভাবে হবে, আমি এই দুটি বিষয় এখানে সুন্দরভাবে উপস্থাপন করছি। আমি আশা করছি যে তোমরা বিষয়টাকে খুব ভালোভাবে দেখবে। আমি তার আগে আবার বলে নেই, অন July 3 অর্থাৎ জুলাই 3 তারিখে একটা টাকা 5000 টাকা রিসিভ করা হয়েছিল সার্ভিস টু বি পারফর্ম, যেটা সার্ভিস দিয়েছি তার থেকে 5000 টাকা আমরা পেয়েছিলাম। এখনো
সার্ভিস দেওয়ার পরে টাকাটা দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে সেই সার্ভিসের টাকা আমরা পেয়েছি। বাই দ্য এন্ড অফ দ্য মান্থ সার্ভিস ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 1200 ওয়ার পারফর্ম, অর্থাৎ 5000 টাকার একটা সার্ভিসের আমরা কাজ নিয়ে 1200 টাকার কাজ অলরেডি কমপ্লিট করেছি। ঠিক আছে, আমি আবারও বলছি 5000 টাকার একটা কাজ আমি পেয়েছি, কিন্তু তার থেকে 1200 টাকার কাজ আমি করে দিয়েছি। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, আমরা দু ধরনের জার্নালটা আমরা দেখব। তাহলে দেখা যাক, সুন্দর একটি বিষয়। তাহলে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি আমি 5000 টাকা পেয়েছি, তার মানে কি আমার সম্পদ বেড়েছে, ক্যাশ নামে একটা অ্যাসেট বেড়েছে, 5000 টাকা পেয়েছি। কাজ করছি কি না সেটা পরের বিষয়। আমি আমার কোম্পানি অর্থাৎ সার্ভিস কোম্পানি 5000 টাকা পেয়েছে, দ্যাট মিনস আমার ক্যাশ 5000 টাকা বেড়েছে। এবার আসা যাক কি হিসাবে বেড়েছে, আর্নার্ন রেভিনিউ, তার মানে কি অনুপার্জিত আয়, এখনো আমি উপার্জন করতে পারি নাই। বাংলা যদি বলি আর্নার্ন রেভিনিউ হচ্ছে অনুপার্জিত আয়, অর্থাৎ আমি দেখছি যে আর্নার্ন রেভিনিউ 5000 টাকা আমি উপার্জন করতে পারিনি। এটা হচ্ছে জেনারেল জার্নাল। ক্যাশ বেড়েছে, তার সাথে দায়ও বেড়েছে। ক্যাশ বেড়লে ক্যাশ ডেবিট এবং দায় বাড়লে দায় ক্রেডিট। আবারও বলছি, ক্যাশ বাড়লে ক্যাশ ডেবিট এবং দায় বাড়লে দায় ক্রেডিট। সুতরাং আমার ক্যাশ বেড়েছে 5000 টাকা, আমার কোম্পানি সার্ভিস কোম্পানি, সো 5000 টাকাকে ডেবিট করেছি। এবং আর্নার্ন রেভিনিউ একটা দায়ও বেড়েছে, আমার কাজ করে দিতে হবে, সেজন্য আমি ক্রেডিট করেছি। এখন বলা হচ্ছে যে 1200 টাকার কথা আমরা ভুলে গেছি নাকি? আমরা ভুলিনি নিশ্চয়ই। তাহলে কি হচ্ছে যে 1200 টাকার কাজ আমরা করেছি, কিন্তু দেখা যাক এবার অ্যাডজাস্ট করবো কিভাবে। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অর্থাৎ 31 জুলাই আমরা কি করবো, 31 জুলাই আমরা দেখবো যেটা আমাদের আর্নার্ন রেভিনিউ ছিল, আর্নার্ন রেভিনিউটাকে আয় হয়েছে 1200 টাকা, তাহলে আর্নার্ন রেভিনিউটাকে কমাই দিব। আর্নার্ন রেভিনিউ কমাই দেবো কত, 1200 টাকা কমাই দিব, এবং আর্ন রেভিনিউ হবে আমাদের কত, 1200 টাকা। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আর্নার্ন রেভিনিউটাকে কেন আমরা ডেবিট করলাম? আমরা তো জানি আর্নার্ন রেভিনিউটা অল টাইম ক্রেডিট হয়, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা খুব ভালোভাবে মনে রাখবা, দায় যখন কমে যায় দায় হচ্ছে ডেবিট, এবং আয় যখন বেড়ে যায় আয় হচ্ছে ক্রেডিট। তাহলে এবার দেখা যাক, তাহলে 1200 টাকার দায় আমার কমেছে না বেড়েছে? নিশ্চয়ই কমেছে, কারণ হচ্ছে কি আমার 5000 টাকার দায় থেকে 1200 টাকা পারফর্ম করেছি, সো 1200 টাকার দায় আমার কমেছে। সো যেহেতু দায় আমার কমে গেছে, এই জন্য আর্নার্ন রেভিনিউকে আমরা ডেবিট করেছি। দায় কমলে দায় ডেবিট। এবং পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা দেখতেছি আর্ন রেভিনিউ, আমার কি হয়েছে, আমার আয় বেড়ে গেছে। অতটুকু আয় আমি কি করছি, আরে আয় আর্ন রেভিনিউ অতটুকু আমি আয় করে ফেলেছি। তাহলে এই কারণে আয় যেহেতু আমার বেড়ে গেছে 1200 টাকার, এখানে আর্ন রেভিনিউটাকে 1200 টাকাকে ক্রেডিট করে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা খুব বেশি প্রভাব ফেলে আমাদের, আমি আশা করব বিষয়টা খুব ভালো করে তোমরা আত্মস্থ করবা এবং খুব ভালোভাবে বুঝবা। তাহলে আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট করব তখন আর্নার্ন রেভিনিউকে কমাই দিয়ে 5000 থেকে 1200 টাকা কমাই দিয়ে আমাদের কি হবে, তাহলে হবে 3800, মেবি ওই 3800 টাকা থাকবে আমাদের আর্নার্ন রেভিনিউ হিসেবে, আর আর্ন রেভিনিউ 1200 টাকা হিসেবে থাকবে। আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট করব তখন এই বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবো যে আর্নার্ন রেভিনিউটাকে কমাই গিয়ে আর্ন রেভিনিউ বাড়া যাবে, এবং আর্ন রেভিনিউ যা থাকবে তার সাথে এটা প্লাস করতে হবে। তাহলে আর্নার্ন রেভিনিউ থেকে মাইনাস হবে 1200 এবং আর্ন রেভিনিউ থেকে প্লাস হবে 1200। আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট করব তখন আরো বেশি সুন্দরভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে এটাকে আমরা বুঝতে পারবো বলে আমি আশা করছি। তাহলে দেখা যাক নেক্সট, এটা খুব গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি আমি মনে করি। যাই হোক, আমরা প্রবলেম নাম্বার 6 এ আসবো। হ্যাঁ, ঠিক সেটার মতোই একটু দেখা যাক কি বলছে। অন October 4, স্মিথ কোম্পানি rendered services valued at টাকা 11,000. The client will pay for the services November 1 and closing are done at the end of the each month. Pass this transaction at the end of period. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে আসলে আমি আলোচনা করছি এখন। সেটা হচ্ছে কি যে দেখো, অক্টোবর 4 তারিখে স্মিথ কোম্পানি একটা সেবা দিবে যার দাম হচ্ছে কত, 11,000 টাকা। এই ক্লায়েন্ট কি বলছে যে এটা নভেম্বরের 1 তারিখে পে করবে। অক্টোবরের 4 তারিখে নভেম্বরের 1 তারিখে সেটা পে করবে, কিন্তু আমাকে অ্যাডজাস্টিং এন্ট্রিটা করতে হবে কখন, করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, দ্যাট মিনস অক্টোবরেই করতে হবে, অক্টোবরের 30। সুতরাং অক্টোবরের 30-এ করতে গিয়ে আমি টাকাটা পাবো নভেম্বরে, তাহলে আমাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে? তাহলে বিষয়টা বোঝা গেছে কিনা? আমি আবারও বলছি, অক্টোবরের 4 তারিখে 11,000 টাকার একটি সার্ভিস দেওয়া হয়েছে যার দাম 11,000 টাকা, কিন্তু সেটা পে করা হবে নভেম্বরের 1 তারিখে, কিন্তু আমার এটা সমন্বয় করতে হবে অক্টোবরের 30 তারিখে। তাহলে দেখা যাক, এই যে আমাদের অক্টোবরের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য অক্টোবর, তাহলে কি হচ্ছে
অ্যাকাউন্ট রিসিভেবল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বলছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ আমি একটা ভ্যালু, আমি কাজ করেছি, কাজের জন্য 11,000 টাকা ভ্যালু করা হয়েছে, সেটা আমি এখনো পাইনি। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা সম্পদ আমার বেড়েছে, আমি পাবো, এখনো পাইনি। তার সাথে সাথে সার্ভিস রেভিনিউ নামে, আমি জার্নাল যখন করিয়েছিলাম তখন আমি এটা বলেছিলাম, আবারও বলছি, অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটি সম্পদ আমার বেড়েছে, আমি এখনো পাইনি কিন্তু আমার সম্পদটা বেড়েছে, এ কারণে অ্যাকাউন্ট রিসিভেবলকে সম্পদ বললে আমরা ডেবিট হিসেবে দেখাই। অন দ্য আদার হ্যান্ড সার্ভিস রেভিনিউ, আয়ও আমার বেড়েছে, আয় বেড়লে, আয় যেমন কি হয়, আয় যখন বাড়ে যায় তখন আয়কে ক্রেডিট হিসেবে দেখানো হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টু সার্ভিস রেভিনিউ অথবা সার্ভিস বললেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি। নেক্সট আরেকটি আছে, যেটিও আমি মনে করবো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদের খুব ভালোভাবে এটাকে দেখতে হবে। আমি আবারও বলছি, এটি খুব সুন্দর একটি এবং খুব গুরুত্বপূর্ণ একটি এন্ট্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে দেখি আমরা কি বলবো। বলছে যে দেয়ার সাপ্লাইজ অ্যাসেট অ্যাকাউন্ট বিগান দ্য ইয়ার উইথ দ্য ব্যালেন্স অফ টাকা 190 ডিউরিং দ্য ইয়ার সাপ্লাইজ ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 490 ওয়ার পারচেসড। হ্যাঁ, ওই যে আমরা যখন ইন্স্যুরেন্সটা করেছিলাম ঠিক সেম টাইপ এটা, ঠিক আছে। আবারও বলছি, যখন কি হচ্ছে, সাপ্লাইজ একটা অ্যাসেট ছিল কত, 190 টাকার অ্যাসেট ছিল, বিগান দ্য ইয়ার অর্থাৎ বছরের শুরুতে ছিল 190 টাকা, এবং ডিউরিং দ্য ইয়ার অর্থাৎ এই বছরের মাঝেই সাপ্লাইজ ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 490 পারচেসড অর্থাৎ 490 টাকার আমি আবারও কিছু সাপ্লাইজ সরঞ্জামাদি আমি কিনেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য ইনভেন্টরি অফ সাপ্লাইজ অন হ্যান্ড ওয়াজ টাকা 220। প্রিপেয়ার দ্য ইয়ার এন্ড অ্যাডজাস্টিং এন্ট্রি, এক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টিং করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা দেখি, তাহলে আমাদের 190 টাকা আগেই ছিল, তার সাথে আমরা আরও কিনেছি 490 টাকা, এই দুটোকে যোগ করব। তাহলে আমি আবারও বলছি, আমাদের যখন প্রথমের দিকে ছিল 190 টাকা, তাহলে ওই 190 টাকা এবং এই মাসে আবারও আমি সরঞ্জামাদি ক্রয় করেছি, তাহলে 490 টাকা, সেই দুটো যোগ করব। যোগ করে গিয়ে দেখব যে আমাদের 220 টাকা এখন আমাদের হাতে আছে, অর্থাৎ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড আমার হাতে 220 টাকা আছে। তাহলে বাকি টাকাটা কি হয়েছে? তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই এক্সপেন্স হয়েছে। আমার হাতে ছিল 500 টাকা, আমি বাজার করে আমার হাতে আছে 220 টাকা, তার মানে বাকি টাকাটা কি হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি বুঝতে পারছো, বাকি একটা খরচ হয়েছে। তাহলে আমরা এবার দেখি কি হয়েছে। তাহলে হচ্ছে কি, সাপ্লাইজ এক্সপেন্স। সো আমাদের কি হয়েছে, এক্সপেন্সটা বেড়ে গেছে, সাপ্লাইজ এক্সপেন্স 460 টাকা, আর সাপ্লাইজ অ্যাসেটস এখনো আছে 460 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমাদের কি হবে, বছরের শেষে ও দুটা যোগ করে আমাদের হাতে কতটুকু আছে কতটুকু মাইনাস করতে হবে। হ্যাঁ, আমি যে বাজারের গল্পটা বললাম, আবারও বলছি, আমি বাজারে 500 টাকা নিয়ে গিয়েছি এবং আমি বাজার থেকে ফিরে এসে দেখেছি আমার হাতে আছে 220 টাকা। তাহলে কি হচ্ছে, বাকি টাকাটা আমার এক্সপেন্স হয়ে গেছে, তাহলে এক্সপেন্স বেড়ে গেছে, এই জন্য এক্সপেন্সকে আমি ডেবিট করেছি। তার সাথে সাপ্লাইজ অ্যাসেট, বাকি যে টাকাটা আছে সেটা আমার অ্যাসেট, সাপ্লাইজ অ্যাসেট কমে গেছে, 500 টাকা ছিল, 500 টাকাতে নিশ্চয়ই কমে গেছে, এই জন্য ওটা কমে যাওয়ার কারণে সেটাকে ক্রেডিট হিসেবে দেখিয়েছি। তাহলে হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ দ্য লাস্ট স্লাইড, এটা হচ্ছে শেষ স্লাইড, এবং আমি আশা করব আজকের এই অ্যাডজাস্টিং এন্ট্রির এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, এবং তোমরা অত্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তারপরেও বলছি, যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, যে কোথাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। অথবা আমার অনেকের কাছে আমার নাম্বার আছে, তোমরা আমাকে ফোনও দিতে পারো, ঠিক আছে। তাহলে আমি কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, সেটা আমি বোঝাবার চেষ্টা করব। তাহলে নো মোর টুডে, আজকে আর নয়। নেক্সট ক্লাস উইল বি হেল্ড অন অ্যানাদার টাইপস অফ ম্যাথমেটিক্স প্রবলেম। আমরা আগামী ক্লাসে দেখব আরও এরকম কোনো জটিল জটিল বিষয় যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষায় আসে, এরকম কিছু ইন্ট্রিস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আর আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।